আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই মহান রব্বুল আলামিন ভালো রেখেছেন। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি। মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা প্রাদুর্ভাবের সময় নিশ্চয় সবাই ঘরে অবস্থান করছ এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছ। বাহির গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করি। সরকারের নীতি নিয়েছে নো মাস্ক নো সার্ভিস, অতএব বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয় পরিচিতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, শ্রেণী ডিগ্রি প্রথম বর্ষ, অধ্যায় চতুর্থ, পাঠ শিরোনাম খোলাফায়ে রাশিদিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ছবিগুলো দেখতে পাচ্ছ এবং লক্ষ্য করি এবং পরিচিতি হয় যে বোঝার চেষ্টা করি আজকের পাঠ শিরোনাম কি হবে। একটি বিচারালয়ের ছবি দেখা যাচ্ছে এবং একটি কবর দেখা যাচ্ছে। তাহলে আজকের পাঠ ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় বলতে পারবে, মজলিসি শুরা শব্দের অর্থ বলতে পারবে, ইসলামের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অবদান ব্যাখ্যা করতে পারবে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রশাসনিক ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিম্নে একটি ভিডিও আছে, সেটা সময় স্বল্পতায় আমরা এখন দেখতে পারবো না। ইনশাআল্লাহ আমরা ক্লাসে অবশ্যই দেখব, নিয়মিত ক্লাস যখন শুরু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থার সূচনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর 634 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তার 10 বছরের শাসনকালে তিনি যেমন মুসলিম সাম্রাজ্যের সীমা বৃদ্ধি করেন, তেমনি ভাবে মুসলিম রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করেন। তাছাড়া তিনি যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তা ইসলামী শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি বলে ঐতিহাসিকগণ মনে করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরিচয়। তিনার জন্ম 583 খ্রিস্টাব্দে। পিতা হাত্তাব বিন নুফাইল বিন উজ্জাহ, মাতা হান্তামা, বংশ কুরাইশ বংশের আদিয়া গোত্রে। ইসলাম ধর্ম গ্রহণ 616 খ্রিস্টাব্দে। 33 বছর বয়সে উপাধি ফারুক। শাসনকাল 634 খ্রিস্টাব্দ থেকে 44 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। মৃত্যু 644 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপদেষ্টা পরিষদ গঠন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি স্বয়ং বলতেন, পরামর্শ ব্যতীত খিলাফত চলতে পারে না। তার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল মজলিস উস শুরা বা উপদেষ্টা পরিষদ, যথা মজলিস উস হাস, মজলিস উস আম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজলিস উস হাস এটি ছিল উচ্চ পরিষদ। এই পরিষদের সদস্য ছিল বিশিষ্ট সাহাবাবৃন্দ, যথা হযরত উসমান, আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। এই পরিষদের রাষ্ট্রের দৈনন্দিন কার্যকলাপের পরামর্শ দিতেন। মজলিস উস হাসের সাথে পরামর্শ ব্যতীত হযরত ওমর কোনো কার্য সম্পাদন করতেন না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজলিসুস আম এটি ছিল নিম্ন পরিষদ। এর সদস্য ছিলেন প্রাদেশিক শাসকগণ, মদিনার গণ্যমান্য ব্যক্তি, মুহাজ্জের ও আনসার। বছরে দুবার এই পরিষদের সভা আহ্বান করা হতো। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মজলিস উস আমে গ্রহণ করা হতো। মদিনার মসজিদে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল আরব জাতীয়তাবাদকে অক্ষুণ্ণ রাখা। এর জন্য তিনি প্রধানত দুটি নীতি অনুসরণ করেন। প্রথমত, আরব উপদ্বীপকে সম্পূর্ণরূপে আরব মুসলিমদের বাসভূমিতে পরিণত করার জন্য শুক্রবাবাপন্ন ইহুদি ও খ্রিস্টানদের আরব দেশের বাইরে বসবাসের নির্দেশ দেন। দ্বিতীয়ত, মুসলিম সৈন্যদের আরব দেশের বাইরে জমিজমা ক্রয় অথবা চাষাবাদ করা নিষিদ্ধ করে খলিফার আদেশ জারি করেন। এভাবে আরব ভূখণ্ডকে শক্তিশালী ধর্মীয় রাষ্ট্ররূপে পরিণত করতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাদেশিক শাসন ব্যবস্থা। মুসলিম রাষ্ট্রের সম্প্রসারণের সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাদেশিক কাঠামোকে সুষ্ঠু ও কার্যকরী করার জন্য সমগ্র আরব ও বিজিত অঞ্চলগুলোকে প্রশাসনিক প্রয়োজনে 14টি প্রদেশে বিভক্ত করেন। প্রদেশগুলোতে কেন্দ্রীয় প্রশাসনের কর্তৃক প্রতিষ্ঠা করেন। প্রত্যেক প্রদেশকে আবার কতগুলো জেলায় ভাগ করেন। প্রাদেশিক শাসনকর্তাকে বলা হতো ওয়ালি এবং জেলার শাসনকর্তাকে বলা হতো আমিল। প্রদেশের বিচারের জন্য কাজী এবং কোষাগারের জন্য কোষাধ্যক্ষ থাকতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজলিস ও শুরা এর শ্রেণী বিভাগ। মজলিস ও শুরা, উচ্চ পরিষদ, নিম্ন পরিষদ। উচ্চ পরিষদ হচ্ছে মজলিসে হাস আর নিম্ন পরিষদ হচ্ছে মজলিস উস আম। উপদেষ্টা পরিষদ, এই ছিল তাদের মজলিস শুরার কাঠামো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতীক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন পূর্ণ গণতান্ত্রিক শাসক। গণতান্ত্রিক উপায়ে তিনি রাষ্ট্রের শাসন ব্যবস্থা প্রণয়ন করেন। খলিফা নির্বাচন ও খলিফার কার্যের সমালোচনা করার অধিকার জনগণের ছিল। মাওলানা মুহাম্মদ আলী বলেছেন যে, আন্ডার উমর দ্য প্রিন্সিপাল of democracy was created, to point to which it will yet take the world time to attain. অর্থাৎ হযরত উমরের সময় গণতন্ত্রের আদর্শ যত দূর বহন করা হয়েছিল, সে আদর্শ অর্জন করতে বিশ্বের আরো সময় লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইংল্যান্ডের। ওদের উচ্চকক্ষ আছে এবং নিম্নকক্ষ আছে, এবং নিম্নকক্ষ, উচ্চকক্ষ এবং নিম্ন, অর্থাৎ তাদের উচ্চকক্ষ পরিষদ এবং নিম্নকক্ষ দুইটি পরিষদেই তারা তাদের সম্পাদন করেন। ইংল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকা, তারা তাদের এই উচ্চকক্ষ নিম্নকক্ষ পরিষদে তাদের রাষ্ট্র ব্যবস্থা চালান। সেটা ছিল আমাদের প্রিয় উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা। তারা তাদের শাসন কাঠামোতে নিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইতুল মাল প্রতিষ্ঠা। বাইতুল আরবি শব্দ, এর অর্থ ধন সম্পদের ঘর। ইসলামের শরীয়তের পরিভাষায় ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় অর্থ তহবিল বা জাতীয় কোষাগার বাইতুল মাল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল প্রতিষ্ঠা করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বাইতুল মালকে আরো সুসংহত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
বিচার বিভাগ পরিচালনার জন্য রাসূল ইসলামের সময় থেকে বিচার বিভাগ যাত্রা শুরু হয়েছিল। ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য তিনি প্রতি প্রদেশে একজন করে কাজী নিযুক্ত করতেন। হযরত উমরের সময় বিচার বিভাগ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। বিচার প্রক্রিয়া পরিচালনা, বিচারক নিয়োগ, রায় প্রদানের ক্ষেত্রে সুষ্ঠু নীতি প্রণয়ন করা হয়। বিচারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কাজী বলা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেনাবাহিনী গঠন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রের অভ্যন্তরীণ বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য তিনি সেনাবাহিনী গঠন করেছিলেন এবং তিনি সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং নিয়মিত বেতন ভাতাদি প্রদান করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ বাহিনী। রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তিনি পুলিশ বাহিনী গঠন করেছিলেন। পুলিশ বাহিনী গঠন করে রাষ্ট্রের সার্বিক ব্যবস্থা তিনি তদারকি করতেন। খোলাফায়ে রাশিদিন আমলে প্রথম দিকে কোনো স্বতন্ত্র পুলিশ বিভাগ ছিল না, কিন্তু জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষা করা এবং অপরাধমূলক তৎপরতা দমনের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম একটি সুগঠিত পুলিশ বাহিনীর সৃষ্টি করেন। তিনি রাত্রে প্রহরার ব্যবস্থা করেন এবং এজন্য একটি নির্দিষ্ট বাহিনী গঠন করেন। এই বিভাগের শুরতা নামে পরিচিত ছিল এবং এর কর্মাধ্যক্ষ সাহিব উল শুরতা বলা হতো। পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব ছিল চুরি ডাকাতি বন্ধ করা, ওজন পরীক্ষা, মাদকদ্রব্য বিক্রি বন্ধ করা, অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা, অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করা এই ছিল তাদের প্রধান দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজস্ব ব্যবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিশাল ইসলামী সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে সুগঠিত করার জন্য রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর রাজস্ব বিভাগ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উমরের রাজস্বের উৎসসমূহের নাম। যাকাত মুসলমানদের জন্য বাধ্যতামূলক কর, নিসাব পরিমাণ। জিজিয়া মুসলিম রাষ্ট্রের অমুসলিমদের প্রদেয় নিরাপত্তামূলক কর। গনিমত যুদ্ধক্ষেত্রে পরাজিত শত্রুপক্ষের কাছ থেকে প্রাপ্ত সম্পদ। উসর মুসলমানদের দেয়া ভূমি রাজস্ব। উসর বাণিজ্য কর। আল-ফাই রাষ্ট্রের মালিকানাধীন হাঁস জমির উপর কর। আল-হিমা হাঁস জমিতে পশুচারণের জন্য আরোপিত কর। হারাজ ইসলামী রাষ্ট্রের বসবাসরত মুসলিম প্রজাদের চাষাবাদের জন্য প্রদেয় ভূমি কর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদমশুমারি প্রবর্তন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আদমশুমারি প্রবর্তন করেছিলেন। তিনি আদমশুমারি প্রবর্তন করে রাষ্ট্রের এক ঐতিহাসিক কাজ সম্পাদন করেছিলেন। আদমশুমারি বা লোক গণনার ব্যবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রবর্তন করেন। আদমশুমারি অনুযায়ী লোকজনের তালিকা প্রস্তুত করে ভাতা বুককারীর নাম লিপিবদ্ধ করা হয়। ভাতা প্রদানের সুবিধার্থে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় স্বজন, ইসলামের সেবকবৃন্দ এবং সাহায্যকারীও ভাতা বুক করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাতার তালিকা প্রস্তুতকরণ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সময় দিওয়ান উল হারাজ বিভাগ একটি ভাতাভোগী তালিকা প্রস্তুত করে। এ তালিকা তৈরি করার জন্য আদমশুমারি পরিচালনা করা হয়। রাষ্ট্রীয় হাতের উদ্ধৃত অর্থ সকল শ্রেণীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো। প্রত্যেক মুসলমানের ভাতার পরিমাণ 3টি বিষয়ের উপর নির্ভর করত:
মহান ইসলামের আত্মীয়স্বজন, ইসলামের প্রাথমিক যুগের মুসলমান, ইসলামের সাহায্যকারী। বাতার তালিকা নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাতার তালিকা: বাতাভোগী শ্রেণী, বাতার পরিমাণ। মুহাজির, আনসার যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন তারা 5,000 দিরহাম। মুহাজির ও আনসার বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন তারা 4,000 দিরহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি আয়েশা ব্যতীত 10,000 দিরহাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু 12,000 দিরহাম। মুহাজির ও আনসারের পুত্র 2,000 দিরহাম। মুহাজির ও আনসারদের স্ত্রী 200 থেকে 600 দিরহাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস 10,000 দিরহাম। হাসান ও হুসাইন 5,000 দিরহাম। আব্দুল্লাহ ইবনে উমর 3,000 দিরহাম। মক্কার অধিবাসী 800 দিরহাম। মদিনার অধিবাসী 300 থেকে 500 দিরহাম। গভর্নর 600 দিরহাম। শিশু বালেগ হওয়া পর্যন্ত 100 দিরহাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজলিসুস শুরা বলতে কি বোঝো? শুরা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পরামর্শ। হযরত উমর সব সময় বলতেন, পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না। তিনি এই গণতান্ত্রিক চেতনা উদ্বুদ্ধ হয়ে জনগণের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মন্ত্রণা পরিষদ গঠন করেন, যা মজলিসে শুরা বা মন্ত্রণা পরিষদ নামে পরিচিত। মজলিস শব্দের অর্থ সভা, সমিতি, পরিষদ, সংস্থা ইত্যাদি। শুরা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পরামর্শ। মজলিস শুরা দু প্রকার ছিল: উচ্চ পরিষদ এবং নিম্ন পরিষদ। অর্থাৎ উচ্চ পরিষদ ছিল মজলিসে খাস এবং নিম্ন পরিষদ ছিল মজলিসে আম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। মজলিসে শুরা ছিল বিচার বিভাগ, সামরিক বিভাগ, সমগ্র সাম্রাজ্যকে 9টি সামরিক জেলায় ভাগ করেছিলেন। সৈনিকদের শ্রেণী বিভাগ: পদাতিক, আশারোহী, তীরন্দাজ, বাহক, সেবক প্রভৃতি বিভাগ। পুলিশ বিভাগ। তাছাড়াও আল্লাহর সার্বভৌমত্বে তিনি বিশ্বাস করতেন। তিনি উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে শাসন ব্যবস্থা আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত। ইসলামের শাসন ব্যবস্থা সর্বোচ্চ শাসন ক্ষমতার মালিক হবেন একমাত্র আল্লাহ। আল কুরআন, হাদিস, আল ইজমা, আল কিয়াস দ্বারা তিনি আল্লাহর প্রতিনিধি হিসেবে শাসন কার্য পরিচালনা করবেন। তবে তিনি আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেলখানা প্রতিষ্ঠা। তিনি জেলখানা প্রতিষ্ঠা করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 4,000 দিরহামের সাফওয়ান বিন উমাইর বাড়ি ক্রয় করে একে জেলখানায় রূপান্তর করেন। এছাড়া তিনি প্রত্যেক প্রদেশে এবং জেলা শহরে জেলখানা নির্মাণের নির্দেশ দেন। আরব জাতীয়তাবাদ। সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে ইসলাম প্রচারের জন্য আরবি মুসলমানদের বিভিন্ন দেশে বসবাস করছিল। এসব আরবরা যেন অন্যান্য সংস্কৃতির সাথে মিলেমিশে গিয়ে নিজেদের স্বকীয়তা হারিয়ে না ফেলে, তাই তিনি আরব জাতীয়তাবাদ রক্ষার পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিজরি সন প্রবর্তন করেছিলেন তিনি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হিজরি সন, মহান ইসলামের হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য তিনি হিজরি সনের প্রবর্তন করে ইসলামী পঞ্জিকা তৈরি করেন। শিক্ষা বিস্তার। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরবের তথা বিজিত দেশসমূহে ইবতিদায়ী বিদ্যালয় স্থাপনের মাধ্যমে অর্থাৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন, ভূমিকা রাখেন। এসব বিদ্যালয়ে লিখন, পঠন, কোরআন পাঠ, নীতি শিক্ষামূলক কবিতা, আরবি স্বরবর্ণ, আরবি বর্ণমালা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনহিতকর কার্যাবলী। জনহিতকর কার্যাবলী জনগণের সুবিধার জন্য, জনগণের কল্যাণ সাধনই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রধান কাজ। আর এজন্য তিনি প্রবর্তন করেছিলেন তার মূলনীতি, আর সেই মূলনীতিও ছিল জনহিতকর কার্যাবলী। তিনি সর্বপ্রথম গুপ্তচর প্রহরীর ব্যবস্থা করেন, জেলখানার প্রতিষ্ঠা করে সন্ত্রাসীদের আটক করে জনজীবনের নিরাপত্তা প্রদান করেন। এছাড়াও খাল খনন, মসজিদ নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, সেতু নির্মাণ করে জনগণের কল্যাণ সাধন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কৃষির উন্নয়নে কাজ করেছিলেন
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কৃষি ব্যবস্থার উন্নয়ন করেন। কৃষিভিত্তিক অর্থনীতি উন্নতি কল্পে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কৃষিকাজের প্রভুত্ব উন্নত সাধন করেন। মিশর, সিরিয়া, ইরাকে জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করেন। সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য খাল খনন করেন। নহরি মালিক নামক খাল খনন করেন। দাজলা হতে পানি দিয়ে শস্য উৎপাদন করেন। পতিত জমি ৩ বছর বিনা শুল্কে আবাদের জন্য কৃষকদের উৎসাহিত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারের সমালোচনার অধিকার। তিনি সরকারের কার্যাদি সমালোচনা করতে কার্যাদি সমালোচনা করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু জনসাধারণকে উৎসাহিত করতেন। অর্থাৎ সরকারের যে কোনো গঠনমূলক কার্যাদি যে কোনো ব্যাপারে জনগণ যদি সমালোচনা করেন, আলোচনা করেন, সেটা উৎসাহিত করতেন। এর ফলে যে কোনো শাসকগত ত্রুটি সাথে সাথে সংশোধন করতেন। এ প্রসঙ্গে মাওলানা মোহাম্মদ আলী যথার্থই বলেছেন, আন্ডার উমর দ্য প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি ওয়াজ ক্রিয়েটেড টু এ পয়েন্ট টু হুইচ ইট উইল ইয়েট টেক দ্য ওয়ার্ল্ড টাইম টু অ্যাটেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাসপ্রথা বিলোপ সাধন করেছিলেন তিনি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাসপ্রথাকে বিলোপ সাধন করেছিলেন। দাসপ্রথা বিলোপ সাধন করে উমর রাদিয়াল্লাহু আনহু সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করেন। ইসলামের সাম্যের বাণী আরো জোরালো করে তুলেছিলেন। মাওলানা মুহাম্মদ আলী বলেন, দাসপ্রথা বিলোপ গৃহীত পদক্ষেপ ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর অন্যতম কৃতিত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর রাজস্ব ব্যবস্থার আয়ের উৎস সমূহ কি কি? লিখো। দলীয় কাজ। হযরত উমরের শাসন ব্যবস্থা গণতন্ত্রের উপর ভিত্তি ছিল, আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন। সূরা শব্দের অর্থ কি? মজলিসুস সূরা বলতে কি বোঝায়? মজলিসুল হাসের বিবরণ দাও। প্রাদেশিক শাসন ব্যবস্থায় হযরত উমরের অবদান মূল্যায়ন করো। মজলিস আল হাস, মজলিস আল আমের মধ্যে পার্থক্য কি ছিল? বাড়ির কাজ। হযরত উমরের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার উপর আলোকপাত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আল্লাহ হাফিজ। আজ এ পর্যন্তই। পরবর্তী সময়ে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।